বন্ধুরা, দিনটি ছিল ধূসর শহর ঢাকার একটি প্রাণচঞ্চল সকাল। একটি বিশাল কর্পোরেট ভবনে সূর্যের প্রথম আলো কাঁচের দেয়াল ভেদ করে ভেতরে প্রবেশ করছিল। অফিসের ব্যস্ততা শুরু হয়ে গেছে। পায়ের শব্দ, কিবোর্ডের খটখট আওয়াজ আর কফির মৃদু সুভাষে পরিবেশ ভরে উঠেছে। কিন্তু এই ব্যস্ততার মাঝে লবির এক কোণে, যেখানে কারো দৃষ্টি সচরাচর পড়ে না, একটি ঝুঁকে পড়া ছায়া নীরবে মেঝে পরিষ্কার করছিল। সেই ছায়া ছিলেন একজন বয়স্ক মা, যার সাদা শাড়ি আর সাদা চুল সময়ের কঠিন সাক্ষ্য বহন করছিল। তার মুখে ছিল অটুট মর্যাদা, যেন জীবনের সকল ঝড়ঝঞ্ঝা সহ্য করেও তার সংস্কার আর সম্মান আজও অক্ষুণ্ণ রয়েছে। এই মা ছিলেন ফাতেমা বেগম, যিনি তার কাপা হাতে ঝাড়ু চালাচ্ছিলেন, আর প্রতিটি ঝাড়ুর ঝাপটায় যেন তার জীবনের গল্প লেখা হচ্ছিল। কিন্তু এই অফিসেরই একজন ম্যানেজার ছিলেন তার ছেলে আলী হাসান। যখন তাদের পথ একই মেঝেতে মিলল, তখন যা ঘটল তা শুধু একটি গল্প নয়, মানবতার এক অমর পাঠ। এই গল্পে রয়েছে মায়ের ত্যাগ, ছেলের অহংকার আর শেষ পর্যন্ত একটি হৃদয়ের জয়। আসুন এই হৃদয়স্পর্শী যাত্রায় ডুবে যাই। ঢাকা শহরের একটি বড় কোম্পানিতে সকালের হালকা রোদ কাঁচের দেয়াল দিয়ে ভেতরে প্রবেশ করছিল। অফিসে পায়ের শব্দ, কিবোর্ডের টকটক আওয়াজ আর কফির সুবাস সবকিছু সেই দিনের মতোই ছিল। কিন্তু সেই লবির কোণে, যেখানে কারো দৃষ্টি খুব কমই পড়ত, একটি ঝুঁকে পড়া ছায়া মেঝেতে হাত চালাচ্ছিল। সাদা শাড়িতে মোড়া এক বয়স্ক মা, যার চুল পুরোপুরি সাদা হয়ে গেছিল, কিন্তু মুখে সেই শালীন মর্যাদা ছিল, যেন সময় অনেক কিছু কেড়ে নিয়েছে, কিন্তু সময়ের সকল আঘাত সহ্য করার পরেও তার সংস্কার আর সম্মান আজও অটুট ছিল। তিনি সাবধানে প্রতিটি কোণ পরিষ্কার করছিলেন, যেন অফিসের প্রতিটি টাইলসে তার নিজের শ্বাস বাস করছে। তার কাপা হাতে পুরনো জাদু ছিল, আর পায়ে ঘষা খাওয়া স্যান্ডেল, প্রতিটি ঝাড়ুর ঝাপটায় যেন তিনি তার অতীতের ধুলো গুছিয়ে নিচ্ছিলেন। বিনা শব্দে আরেকটি ঝাড়ু দেওয়া হলো, আর তিনি এগিয়ে গেলেন। কিছুক্ষণ পর লিফটের দরজা খুলল, আর বেরিয়ে এলো একজন, নীল স্যুট, চকচকে জুতো, হাতে ফাইল আর মুখে প্রতিপত্তির ছাপ। পুরো স্টাফ সোজা হয়ে দাঁড়াল। কেউ ফাইল ঠিক করল, কারো দৃষ্টি ঝুঁকে থাকা মহিলার উপর পড়ল। এক মুহূর্তের জন্য তার পা থেমে গেল। সেই মুখ, সেই শাড়ি, সেই বলিরেখাওয়ালা মা, তিনিই ছিলেন তার মা ফাতেমা বেগম। সময় যেন স্থির হয়ে গেল। তার কানে পুরনো দিনের কথা গুঞ্জন তুলল, আলী, পড় বেটা, যাতে তোকে কারো সামনে মাথা নত করতে না হয়। সে ভেতরে ভেতরে কেঁপে উঠল, কিন্তু পরক্ষণেই তার অহংকার বলে উঠল, না, সবার সামনে নয়, এখন নয়। স্টাফের মধ্যে একটি মেয়ে বলল, স্যার, আপনি কি ওনাকে চেনেন? আলী কিছু বলার আগেই ফাতেমা বেগমের হাত থেকে বালতি পড়ে গেল। জল ছড়িয়ে পড়ল মেঝেতে, জুতো ভিজে গেল, আর অফিসে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। তিনি তৎক্ষণাৎ ঝুঁকে বালতি তুললেন এবং তার শালীনতার সঙ্গে আবার জল মুছতে লাগলেন। কিন্তু এবার মেঝের চেয়ে বেশি কারো দৃষ্টি তার দিকে ছিল না। সেই এক মুহূর্তে একজন মা ভেঙে পড়েছিলেন, আর একটা ছেলে ভেতর থেকে ফাঁকা হয়ে গেছিল। লাঞ্চের সময় যখন সবাই তাদের কেবিনে ছিল, ফাতেমা বেগম সেই কোণে বসে তার ছোট্ট ডিব্বার থেকে শুকনো রুটি বের করছিলেন। কারো কাছে কোনো অভিযোগ নেই, শুধু সেই শান্ত হাসি, যেন বলছে, যা পেয়েছি তাতেই সন্তুষ্ট। কর্মচারীদের মধ্যে থেকে আলী তার কাঁচের অফিস থেকে বেরিয়ে এলো। তিনি দেখলেন মা রুটি ভাঙছেন, ঘামে ভেজা মুখ, আর বয়সের কারণে নয়, সময়ের আঘাতে ঝুঁকে পড়া পিঠ। তার মন চাইছিল গিয়ে বলে, মা, চলো বাড়ি যাই, আর নয়। কিন্তু তখনই পেছন থেকে কেউ ডাকল, স্যার, মিটিং শুরু হচ্ছে। আর সেই মুহূর্ত, সেই সুযোগ সেখানেই শেষ হয়ে গেল। সন্ধ্যা নামল, অফিস খালি হয়ে গেল, সবাই চলে গিয়েছিল। কিন্তু সেই বয়স্ক মা তখনও সেখানে, যেন তার ভাগ্যের দাগ মুছে দিচ্ছিলেন। হঠাৎ ঝাড়ুর দণ্ড তার হাত থেকে পড়ে গেল, আর যিনি ধীরে ধীরে মাটিতে বসে পড়লেন। পায়ে ফোলা, শ্বাস ভারী, কিন্তু মুখে অভিযোগের কোনো চিহ্ন নেই। ধীরে ধীরে নিজের মনে বললেন, কাজ কর ফাতেমা, কারো জন্য নয়, নিজের সম্মানের জন্য মেহনত কর। দূরে দাঁড়ানো সিকিউরিটি গার্ড সব দেখছিল। সে এগিয়ে এলো আর বলল, মাজি, ছেড়ে দিন, আমি করে দিচ্ছি। তিনি হালকা হেসে বললেন, না বেটা, এটা আমার কাজ, তুমি শুধু এই বালতিটা বাইরে রেখে দাও। সেই কণ্ঠে এতটা নম্রতা, এতটা মর্যাদা ছিল যে এক মুহূর্তের জন্য বাতাসও থমকে গেল। অনেক সময় জীবন এমনই হয়। ফাতেমা বেগম রাস্তায় বেরিয়ে গেলেন, হাতে ছোট্ট টিফিন আর চোখ আকাশের দিকে। শহরের আলোয় তাদের জন্য কোনো জায়গা ছিল না,
কিন্তু মুখে কোনো ভাত ছিল না, শুধু একটা হালকা হাসি, যেন বলছে, কাশ আজ আলী একবারও চোখ মেলাত। সেই রাতে বাসস্ট্যান্ডে ঠান্ডা হাওয়ায় বসে বসে ফাতেমা বেগমের চোখ হঠাৎ ভিজে গেল। তার দৃষ্টি আকাশের সেই কোণে স্থির ছিল, যেখানে তিনি একদিন ছেলের জন্য দোয়া ভেঙেছিলেন। হে আল্লাহ, আমার ছেলে বড় মানুষ হোক, কারো সামনে মাথা নত করতে না হয়। কিন্তু আজ সেই ছেলেই তার মায়ের ছায়া মাথা থেকে ঝেড়ে ফেলেছিল। একদিন এই মাই ছিলেন যিনি গাজীপুরের গলিতে সেলাইয়ের কাজ করতেন। ভোরবেলা ঘরে ঘরে খবরের কাগজ ফেলা ছেলেটির কাছ থেকে দুটো পুরনো কাগজ নিতেন আর তা দিয়ে আলীর জন্য খাতা বানাতেন, যাতে ফি না দেওয়া সত্ত্বেও তার পড়াশোনার স্বপ্ন ভাঙতে না হয়। তিনি বলতেন, গরিবই খারাপ নয় বেটা, যদি হিম্মত ধনী হয়। আর আলী সবসময় হেসে বলতো, দেখো মা, একদিন আমি খুব বড় অফিসার হব। সেই দিনও আজও তার চোখে ছবির মতো ঝুলে আছে যখন আলীর সিলেকশন হয়েছিল। তিনি নিজের হাতে সেলাই করে তার জন্য জামা বানিয়েছিলেন, যাতে ছেলের প্রথম মাসের খরচ চলে। লোকে বলেছিল, একা মহিলা কিভাবে এত খরচ সামলাবে? তিনি হেসে বলেছিলেন, মা, আমি সামলাব। সময় গড়িয়ে গেল, আলীর ডিগ্রি শেষ হল, তাকে শহরের বড় কোম্পানিতে চাকরি মিলল। তিনি বাড়ির বাইরে তুলসীতে দীপ জ্বালিয়ে হাত জোড় করে বলেছিলেন, এখন আমার ছেলে কারো মুখাপেক্ষী হবে না। কিন্তু সময়ের বোধহয় অন্য কিছু মনোযোগ ছিল। ধীরে ধীরে ফোন কমে গেল, তারপর কথাবার্তায় আনুষ্ঠানিকতা বাড়ল। আগে সে বলতো, মা খাওয়া হয়েছে, এখন শুধু বলে, মা সব ঠিক আছে তো, আমি ব্যস্ত, পরে কথা বলবো। তিনি বুঝলেন যে ছেলে বদলে যাচ্ছে, তবুও প্রতিদিন মসজিদে তার উন্নতির জন্য দোয়া মাংতেন। কয়েক বছর পর একদিন আলী বিয়ের খবর দিল। ফাতেমা বেগম খুব খুশি হলেন, বললেন, চলো, এখন আমার ছেলের ঘর বসল। তিনি তার ছোট্ট পুটলিতে মিষ্টি আর দুজোড়া কাপড় নিয়ে ঢাকা পৌঁছলেন। স্টেশন থেকে ছেলেকে ফোন করলেন, আলী, আমি পৌঁছে গেছি। ছেলে বলল, মা, আগে বললে আমি রিসিভ করতাম, এখন মিটিংয়ে আছি। তিনি হেসে বললেন, কোনো ব্যাপার নয় বেটা, আমি নিজেই চলে আসব। যখন তিনি ছেলের বাড়ি পৌঁছলেন, দরজা খুলল বৌমা সারা। সারা তাকে অপর থেকে নিচ পর্যন্ত দেখে ঠান্ডা স্বরে বলল, আরে, আপনি হঠাৎ কি করে চলে এলেন? আমাদের তো বলেননি। ফাতেমা বেগম হাসলেন, ভাবলেন, ছেলে এখন বড় হয়েছে, তার ঘর দেখেনি। আলী বেরিয়ে এলো, মাকে দেখে এক মুহূর্তের জন্য চুপ করে রইল। তারপর শুধু বলল, মা, এখন একটু ব্যস্ত আছি, আপনি বিশ্রাম করুন। তার হৃদয়ে বুঝল যে এখন এই ঘর আর তার নয়। রাতে যখন সারা বলল, মাজি, এখানে জায়গা একটু কম, আপনি গেস্ট রুমে থাকবেন, তিনি উত্তর দিলেন, অবশ্যই বৌমা, আমি যেখানে থাকি সেটাই আমার ঘর। কিন্তু ভেতরে ভেতরে তার হৃদয়ে সেই পুরনো আহিনা খুঁজছিল, যেখানে একদিন আলী তার কোলে মাথা রেখে ঘুমত। ৩ দিন পর সারা ধীরে বলল, মাজি, আমাদের এখানে কাজের লোক আছে, আপনি চাইলে গ্রামে ফিরে যান, সেখানে আরাম হবে। তিনি হাসলেন, বৌমা, আমি আরাম করতে আসিনি, শুধু দেখতে চেয়েছিলাম আমার ছেলে সুখে আছে। তারপর তিনি তার ছোট্ট থলে তুলে নিলেন, ছেলের ঘরের বাইরে দাঁড়িয়ে বললেন, বেটা, আমি চললাম, সময় হলে দেখা করতে আসিস। আলী শুধু মাথা নত করল আর দরজা বন্ধ করে দিল। তার পেছনে মায়ের কণ্ঠ দবে গেল, সুখে থাকিস। সেই রাতে ট্রেনে বসে ফাতেমা বেগম জানালার বাইরে তাকিয়ে ভাবলেন, কত তাড়াতাড়ি ছেলেমেয়েরা বড় হয়ে যায়, আর মা বুড়ি হয় না, শুধু অকেজো মনে হতে থাকে। কয়েক মাস পর তার গ্রামের বাড়ি বিক্রি হয়ে গেল, আর তিনি আবার ঢাকা ফিরলেন। এবার ছেলের সঙ্গে দেখা করতে নয়, কাজ খুঁজতে। কেউ তাকে বলেছিল যে একটি বড় কোম্পানিতে পরিচ্ছন্নতার কাজ আছে। তিনি মাথায় ওড়না ঠিক করে বললেন, কাজ ছোট নয়, বড় নয়, কাজই কাজ। তিনি জানতেন না যে সেই কোম্পানি তার ছেলের। আর একদিন সেই অফিসের মেঝেতে ঝুঁকে থাকা সেই মা তার ছেলের পায়ের নিচে এসে পড়বেন। পরদিন সকালে যখন সূর্যের প্রথম কিরণ ঢাকার সেই কর্পোরেট টাওয়ারের কাঁচের দেয়ালে পড়ল, ফাতেমা বেগম তার পুরনো ওড়না দিয়ে কপালের ঘাম মুছে ভবনের ভেতরে পা রাখলেন। সিকিউরিটি গার্ড নাম জিজ্ঞাসা করল। তিনি শান্তভাবে বললেন, ফাতেমা বেগম, পরিচ্ছন্নতার নতুন কাজ পেয়েছি বেটা। গার্ড হেসে বলল, ভেতরে যান, গ্রাউন্ড ফ্লোরে সুপারভাইজারের সঙ্গে দেখা করুন। অফিসে সবকিছু তার কাছে নতুন ছিল, চকচকে মেঝে, বড় বড় টেবিল আর মানুষের ভিড়। ফাতেমা বেগম কোণে রাখা বালতি তুলে নিলেন আর ধীরে ধীরে মেঝে মুছতে শুরু করলেন। প্রতিটি ঝাড়ুর সঙ্গে তার মুখে সন্তোষ ছিল, যেন নিজেকে বলছেন, যে হাত দিয়ে ছেলের পড়াশোনার স্বপ্ন বুনেছিলাম,
সেই হাত এখন মেহনত করে পেট চালাচ্ছে। এতে লজ্জা কিসের? দুপুরে যখন সবাই লাঞ্চ করছিল, কেউ বলল, আজ আমাদের নতুন রিজিওনাল ম্যানেজারের প্রথম দিন। সবাই উৎসাহিত ছিল। কথায় কথায় প্রশংসা চলছিল। শুনেছি খুব ট্যালেন্টেড, বিদেশি কোম্পানিতে কাজ করেছেন। ফাতেমা বেগম এসব শুনছিলেন, কিন্তু কিছুই বুঝতে পারছিলেন না। শুধু তার কোণে লেগে রইলেন, মেঝেতে ঝুঁকে, হাতে ঝাড়ু আর ঠোঁটে সেই শান্ত হাসি। কিছুক্ষণ পর মিটিং রুমের বাইরে হট্টগোল হল। সবাই তালি বাজাচ্ছিল। দরজা খুলল, আর তিনি যেই চোখ তুললেন, সেখানে সেই ছিল আলী। নীল স্যুটে, আত্মবিশ্বাসে ভরা, মানুষের সঙ্গে হাত মেলাচ্ছে। মায়ের শ্বাস থেমে গেল। তার ঠোঁট ধীরে বলল, আলী, কিন্তু কণ্ঠ হৃদয়েই থেকে গেল। আলী চোখ ফিরিয়ে নিল, যেন চিনতেই পারেনি। সন্ধ্যায় যখন অফিস খালি হতে লাগল, আলী তার কেবিন থেকে বেরিয়ে এলো। সে মাকে দেখছিল, ঝুঁকে থাকা, ক্লান্ত পায়ে মেঝে মুছছে। সেই মুহূর্ত তাকে শৈশবে নিয়ে গেল, যখন মা ভোরবেলা ঘর ঝাড়ু দিতে দিতে গুনগুন করতেন, পরিষ্কার ঘরে আল্লাহ বাস করেন বেটা। তার চোখ ভিজে এলো, কিন্তু অহংকার আবার ফিসফিস করে বলল, না, এখন আমি ম্যানেজার, কেউ দেখে ফেললে কি ভাববে? পরদিন সকালে যখন আলী লিফট থেকে নামল আর মা বালতিতে জল ভরছিলেন, তার পেছনে দাঁড়ানো দুজন স্টাফ মেম্বার হেসে উঠল। সে ঝাঁঝিয়ে বলল, সাবধানে কাজ করতে পারো না? এটা অফিস, ঘর নয়। ফাতেমা বেগম ঝুঁকে বালতি তুললেন, হাত জোড় করে বললেন, মাফ করবেন, ভুল হয়ে গেছে বেটা। তিনি আর কিছু বললেন না, শুধু চোখ নামিয়ে মেঝে মুছতে লাগলেন। তার চোখ থেকে ঝরে পড়া এক ফোঁটা অশ্রু সেই মেঝেতে পড়ল, যেখানে তার ছেলের জুতোর ছাপ ছিল। দিন গড়িয়ে গেল। ফাতেমা বেগম সবসময় সবার আগে আসতেন আর সবার শেষে যেতেন। কখনো কারো কাছে কিছু চাননি, শুধু প্রতি সন্ধ্যায় অফিসের মসজিদে দীপ জ্বালিয়ে বলতেন, হে আল্লাহ, আমার ছেলেকে সঠিক পথ দেখাও। সেই অফিসে আরেকজন মহিলা কাজ করতেন, রুমা আক্তার। তিনি আলীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন। রুমার মনে মা জননীর মতো মহিলাদের প্রতি এক অদ্ভুত আপন ভাব ছিল। তিনি প্রায়ই তাদের সঙ্গে কথা বলতেন, কখনো চা দিতেন, কখনো বলতেন, আম্মা, আপনি খুব ভালো কাজ করেন। একদিন যখন রুমা জিজ্ঞাসা করলেন, তিনি আলীর পুরনো গ্র্যাজুয়েশনের ছবি দেখলেন। সেই কোণে একটি পুরনো ফ্রেম ছিল, আলী আর তার মায়ের ছবি, যখন তাকে ইউনিভার্সিটির গোল্ড মেডাল মিলেছিল। রুমার পা সেখানেই থেমে গেল। তিনি ধীরে জিজ্ঞাসা করলেন, আম্মা, এটা তো আপনি, তাই না? ফাতেমা বেগম হেসে বললেন, হ্যাঁ বেটি, তখনও ছোট ছিল, এখন বড় মানুষ হয়েছে। রুমার হাত থেকে ফাইল পড়ে গেল। তিনি বুঝলেন, এই সেই মহিলা যাকে আলী সেদিন চিনতে পারেননি। পরদিন রুমা কোম্পানির মালিক ইউসুফ খানকে সবকিছু বললেন। ইউসুফ খান গম্ভীর মানুষ ছিলেন, কিন্তু হৃদয় আবেগপ্রবণ। তিনি বললেন, যদি এটা সত্যি হয়, তাহলে আজ আলীর নয়, আমাদের সবার পরীক্ষা। তিনি রেকর্ডিং বের করলেন, সেই দিনের যখন আলী মাকে ধমক দিয়েছিল, আর পরদিন পুরো অফিসে একটি মিটিং ডাকলেন। সব কর্মচারী জড়ো হল, আলীও ছিল। তালি বাজতে লাগল। ফাতেমা বেগম মঞ্চে এলেন, মুখে সারল্য আর চোখে নম্রতা। ইউসুফ খান বললেন, এনার কাজ শুধু পরিচ্ছন্নতা নয়, এনার কাজ এই জায়গার আত্মাকে পরিষ্কার রাখা। আর সম্ভবত আপনারা সবাই গর্ববোধ করবেন জেনে যে এই আমাদের কোম্পানির ম্যানেজার আলী হাসানের মা। পুরো অফিস স্তব্ধ হয়ে গেল। আর সেই মুহূর্তে ইউসুফ খান ঘোষণা করলেন, এখন থেকে প্রতি বছর কোম্পানিতে ফাতেমা বেগম সম্মান দেওয়া হবে সেই কর্মচারীকে যিনি সততা আর মেহনতের উদাহরণ হবেন। পুরো হল তালিতে ফেটে পড়ল। প্রতিটি চোখে আর্দ্রতা ছিল, প্রতিটি মুখের সম্মান। মঞ্চে দাঁড়ানো ফাতেমা বেগম মাথা নত করে নীরবে দাঁড়িয়েছিলেন। তার মুখে নম্রতা ছিল, কিন্তু চোখের সেই চমক যা একজন মায়ের জেদ থেকে আসে। তালির মাঝে আলী মঞ্চের দিকে এগিয়ে গেল। সে তার মায়ের সামনে এসে থামল। শব্দ তার গলায় আটকে যাচ্ছিল। ধীরে বলল, মা, আমি খুব ছোট হয়ে গিয়েছিলাম তোমার উচ্চতার সামনে, তোমার মেহনাতের সামনে, তোমার মমতার সামনে। যদি ক্ষমা পাওয়া যায় তাহলে ছেলে ক্ষমা চায়। মা তার দিকে তাকালেন। চোখে করুণা ছিল, কণ্ঠে সেই সারল্য। বেটা, মা রাগ করে না, শুধু অপেক্ষা করে তার ছেলে কবে ফিরে এসে তাকে আবার মা বলবে। আলী হাঁটুতে ভেঙে পড়ল। সবাই ধীরে ধীরে বাইরে চলে গেল, কিন্তু আলী সেখানেই থেমে রইল। মায়ের সামনে হাত জোড় করে বলল, মা, এখন বাড়ি চলো, এখানে আর তোমাকে কাজ করতে হবে না, তোমার ঘর তোমার জন্য অপেক্ষা করছে। ফাতেমা বেগম হাসলেন।
না বেটা, এখন এই জায়গা আমার অভ্যেস হয়ে গেছে। এখানে কারো আমার প্রয়োজন আছে, বাড়িতে তো আমি বোঝা হয়ে যাব। আলীর চোখ ভিজে গেল। সে মায়ের হাত ধরে কাঁপা গলায় বলল, মা, বোঝা তারাই হয় যাদের জন্য ঘরের আলো কমে যায়। আর তুমি তো সেই দীপক যিনি আমার জীবনে আলো জ্বালিয়েছেন। তোমার বিনা ঘর নয়, শুধু খালি দেয়াল। মায়ের চোখ ভরে এলো। তিনি কিছুক্ষণ চুপ করে মাথা নত করলেন। তারপর ধীরে বললেন, ঠিক আছে বেটা, যদি তুই সত্যি চাস তাহলে চলি, কিন্তু একটা শর্ত। আলী তাড়াতাড়ি বলল, বলো মা। আমাকে কোনো রানীর মতো রাখিস না বেটা, আমাকে শুধু ঘরে মায়ের মতো থাকতে দিস। আলী তার চোখের দিকে তাকিয়ে বলল, তোমার মতো মাকে রানী বানানোও কম। এখন ঘর তখনই পূর্ণ হবে যখন তাতে তোমার পায়ের শব্দ হবে। পরদিন দুজনে বাড়ি পৌঁছলেন। দরজায় সাড়া তাদের দেখে মুখে বিস্ময় আর বিব্রত ভাব ফুটে উঠল। সে ধীরে জিজ্ঞাসা করল, আলী, তুমি আম্মাকে বাড়ি নিয়ে এসেছ? আলী শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ সারা, আজ তিনি সেই বাড়ি ফিরেছেন যেখান থেকে আমি এই দুনিয়ায় এসেছিলাম। সারা একটু অস্বস্তিতে পড়ল। বলল, কিন্তু আলী, তুমি আমার সঙ্গে আলোচনাও করনি। লোকে কি বলবে? সমাজ কি ভাববে? আলী গভীর শ্বাস নিয়ে বলল, সারা, সমাজ কি ভাববে এটা ভেবে ভেবেই আমরা আমাদের সম্পর্কগুলো হারিয়ে ফেলি। আজ আমি চাই সমাজ আমাদের থেকে শিখুক যে মায়ের সম্মানই আসল শান। সারা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আলী, তুমি জানো না, যখন আম্মা আমাদের বাড়ি এসেছিলেন লোকে আমাকে তাচ্ছিল্য করেছিল যে তোমার শাশুড়ি নাকি কাজের লোক হয়ে গেছে। আমার খুব লজ্জা হয়েছিল। আলীর চোখ ভিজে গেল, কিন্তু কণ্ঠ স্থির ছিল। সারা, লজ্জা তখন হওয়া উচিত যখন ছেলে তার মাকে চিনতে পারে না। যে মহিলা আমার জন্য তার ঘুম, তার সম্মান, তার সুখ ত্যাগ করেছেন, আজ যদি আমি তার জন্য একটা ঘর দিতে না পারি, তাহলে এটা ঘর নয়, শুধু দেখানো। মা যখন বৌমার সঙ্গে মিলে ঘরে থাকে, সেই ঘর মসজিদ হয়ে যায়। সারার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। সে ঝুঁকে মায়ের পা ছুঁয়ে বলল, মাজি, মাফ করবেন, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। ফাতেমা বেগম তার মুখ তুলে হাসলেন, বললেন, বেটি, মাকে মাফ করতে হয় না। তারপর তিনি বৌমার সঙ্গে রান্নাঘরে কাজ করতেন, আর আলী প্রতি সকালে তার পা ছুঁয়ে বাড়ি থেকে বেরোত। সেই দিন যেন নতুন জীবনের শুরু ছিল। ঘরের দেয়াল আবার হাসছিল। কয়েক সপ্তাহ পর কোম্পানিতে একটি নতুন ঘোষণা হলো। ইউসুফ খান পুরো স্টাফের সামনে বললেন, আমরা ফাতেমা বেগম হিউম্যানিটি ফাউন্ডেশন শুরু করছি, যেখানে সেই বয়স্ক মায়েদের সাহায্য করা হবে যারা তাদের সন্তানদের থেকে দূরে থেকেও হিম্মতের সঙ্গে জীবনযাপন করছেন। এই উদ্যোগ আমাদের ম্যানেজার আলী হাসানের পরামর্শে শুরু হচ্ছে। সবাই তালি বাজাতে লাগল। ফাতেমা বেগম, যিনি মঞ্চের পেছনে দাঁড়িয়েছিলেন, হাসছিলেন, যেন আল্লাহকে বলছেন, এখন আমার ছেলে শুধু আমার নয়, সবার ছেলে হয়ে গেছে। সেই সন্ধ্যায় যখন আলী মায়ের সঙ্গে ছাদে বসেছিল, হাওয়ায় শান্তি ছিল। সূর্য ডুবছিল আর আকাশে হালকা গোলাপি আলো ছড়িয়ে পড়ছিল। মা আকাশের দিকে তাকিয়ে বললেন, দেখ বেটা, যখন তুই ছোট ছিলি আমি তোকে আকাশ দেখিয়ে বলতাম, দেখ, ওখানে আল্লাহ থাকেন। আর আজ আমি তাই বলছি, আল্লাহ শুধু ওখানে নয়, সেই ছেলের হৃদয়েও থাকেন যে তার মাকে চিনতে পারে। আলী মায়ের হাত ধরে বলল, মা, আজ আমি বুঝলাম যে মায়ের হৃদয় যে কোনো মসজিদের চেয়েও বলো। তুমি আমাকে মানুষ বানিয়েছ, আর এখন আমি চাই তোমার মতো প্রতিটি মায়ের মাথা উঁচু থাকুক। মা হাসলেন, বললেন, বেটা, ঝুঁকতে হয় যদি ভালোবাসায় হয়, তাহলে সেটাই সবচেয়ে উঁচু ওঠা। রাত গাঢ় হতে লাগল। তুলসীর দ্বীপ চলছিল। মা ধীরে চোখ বন্ধ করে বললেন, আল্লাহ, প্রতিটি মাকে এমন ছেলে দাও যে তার আঁচলের মূল্য জীবিত থাকতে বোঝে, আর প্রতিটি ছেলেকে এতটা বোধ দাও যে সে তার পদের আগে তার সংস্কার মনে রাখে। বন্ধুরা, মা যে অবস্থাতেই থাকুক, তার সম্মান কখনো কম হয় না, কারণ যিনি আমাদের কথা বলা, হাঁটা, বাঁচা শেখান, তিনি জীবনের নয়, মানবতার প্রথম গুরু। কিন্তু কখনো কি এমন হয়েছে যে তুমি তোমার কাছের কাউকে চিনেও উপেক্ষা করেছ? যদি সে তোমার মা হতো, তাহলে কি তুমি লোকের ভয়ে তাকে লুকিয়ে ফেলতে, নাকি সবার সামনে গর্ব করে বলতে, হ্যাঁ, এ আমার মা, আর আমি তার জন্য সবচেয়ে বেশি গর্বিত? যদি তুমিও তোমার মায়ের প্রতি সত্যিকারের ভালোবাসা অনুভব করো, তাহলে দেখো, মা সবচেয়ে বড়। আর এই গল্প যদি তোমার হৃদয়ে ছুঁয়ে থাকে, তাহলে এই ভিডিওটি লাইক করো,
শেয়ার করো আর আমাদের চ্যানেল স্টোরি বাই RK-কে সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ সুখে থাকো, মা বাবার কদর করো।